নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। সোনালের এই ভয়কে অগ্নি খুব ভালোই বুঝতে পারছিল। ও চন্দ্রাবতীকে বলল, সোনাল যা বলছে একদম ঠিকই বলছে চন্দ্রাবতী, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। না, চন্দ্রাবতী বিরোধিতা করে বলল, আমি এরকম ভীতুর মতো রাজমহল ছেড়ে যাব না অগ্নি। আমি আবার বীরেন্দ্র প্রতাপের সামনে দাঁড়াবো, আবার মোকাবিলা করব ওর ঝাবুকের। আমিও দেখতে চাই ও আর কতটা নিচে নামতে পারে। আমি জানতে চাই সন্দেহ আর ঘৃণায় ও কতটা অন্ধ হয়ে যেতে পারে। পাগলামি করো না চন্দ্রাবতী, অগ্নিসিং বলে উঠল। একটু নিজের অবস্থা দেখো, তোমার ভিতরে এখন এতটাও শক্তি নেই যে বীরেন্দ্র প্রতাপের মোকাবিলা করতে পারো তুমি। আর আমার সহ্য ক্ষমতাও জবাব দিয়ে দিয়েছে। এখন তোমাকে স্পর্শ করা তো দূরের কথা, তোমার দিকেও যদি তাকায়ও তাহলেও আমি ওকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। আমি ভুলে যাব যে তোমাকে কোনো কথা আমি কখনো দিয়েছিলাম। এখন সিদ্ধান্ত তোমার হাতে, আমার সঙ্গে যাবে নাকি বীরেন্দ্র প্রতাপের মৃত্যু শোক পালন করবে তুমি। চন্দ্রাবতী ভাবতে লাগলো। ও জানতো অগ্নি ওকে কোনোভাবেই একা ছেড়ে যাবে না, আর না বীরেন্দ্র প্রতাপের কোনো অন্যায়কে ও সহ্য করবে। তখন সোনাল ও অগ্নি সমর্থন করে বলে উঠল, হ্যাঁ রানীমা, আপনাকে আমার দিব্যি, আপনি এখান থেকে চলে যান। সুমন্ত সব ব্যবস্থা করে ফেলেছে। মহলের কোনো সৈন্য বা পাহারাদার কোনোভাবেই এসব কথা জানতে পারবে না। কিন্তু তাড়াতাড়ি করুন, যদি মহারাজ এখানে চলে আসেন তাহলে বেচারা সুমন্তও কিছু করতে পারবে না মহারানীমা। চন্দ্রাবতী হতাশ হয়ে বলল, তোমরা বুঝবে না, এটা আমার আর বীরেন্দ্র প্রতাপের পরীক্ষার সময়। আমি দেখতে চাই গত কিছুদিন ধরে আমরা যতটা সময় একসঙ্গে কাটিয়েছিলাম, যতটা সুখ শান্তি আমার সঙ্গে ও ভাগ করে নিয়েছিল, ওর চোখে সেই সময়ের কোনো দাম আছে কি নেই। এ কথা শুনে অগ্নির রাগ বেড়ে গেল। ও অনেক কঠিন স্বরে গর্জন করে উঠল, বীরেন্দ্র প্রতাপের জায়গায় কোনো হিংস্র পশু থাকলে তার থেকেও আশা করা যেত এসব, কিন্তু ও তো তার থেকেও নীচ। আর তুমি ওর জন্য এত ভাবুক হয়ে উঠছ। তোমার এই সহানুভূতি তোমার প্রাণ কেড়ে নেবে, আর এটা আমি কোনো কিছুর মূল্যেই হতে দেব না চন্দ্রাবতী। অগ্নিসিং চন্দ্রাবতীকে কোলে তুলতে লাগলো। না অগ্নি, ছেড়ে দাও আমাকে। চন্দ্রাবতী ও দুর্বল হাত পা ছুঁড়তে লাগলো, কিন্তু অগ্নিসিং শক্ত করে ধরে ওকে কোলে তুলে নিল। আমাকে ক্ষমা করো চন্দ্রাবতী, কিন্তু এখন এটা প্রয়োজন। অগ্নি কথা বলে নিজের কাছে থাকা একটা রুমাল বার করে চন্দ্রাবতীর নাকে চাপা দিয়ে দিল। চন্দ্রাবতী আবারও অগ্নির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পরমুহূর্তেই অচেতন হয়ে ওর কোলে ঝুলে পড়ল। এদিকে রাগে পাগল হয়ে বীরেন্দ্র প্রতাপ রাজমহলে ঢুকল। ওর হাতে ধারালো নগ্ন তলোয়ার। ও সোজা রানীমহলের দিকে এগিয়ে গেল। এ দৃশ্য দেখে রাজমহলে ভয়ঙ্করভাবে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ওখানে উপস্থিত সবাই ভয়ে পিছিয়ে গেল। সোনাল! রাজমহলে পা রাখতেই বীরেন্দ্র প্রতাপ রাগে গর্জন করে উঠল। তারপর হঠাৎ ও থমকে দাঁড়িয়ে পড়ল।
কারণ ওর সামনে এখন এমন দৃশ্য ছিল যা কখনো কল্পনাও করেনি। রানীমহলের সমস্ত পাটরানীরা ওর পথ আটকে দাঁড়িয়ে পড়ল। সোনাল সবার আগে ছিল। ওর মুখে আর কোনো ভয়ের চিহ্নই ছিল না। ও নির্ভয়ে বীরেন্দ্র প্রতাপের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে তলোয়ার মজবুত করে ধরে গর্জন করে বলল, এ এ কেমন দুঃসাহস! এ কথা শুনে এক পাটরানী এগিয়ে এসে উচ্চস্বরে বলল, যদি এটা দুঃসাহসী হয় তাহলে আপনি তা সহ্য কেন করছেন মহারাজ? এগিয়ে এসে আমাদের সবার শিরশ্ছেদ করে দিন। এই তলোয়ার তো খোলাই আছে আপনার। এই আচম্বিত ঘটনায় বীরেন্দ্র প্রতাপের অবস্থা এমন হলো যেন কাটলেও রক্ত বের হবে না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে রুক্ষভাবে বলল, চন্দ্রাবতী আমাকে ঠকিয়েছে, মিথ্যে বলেছে। আমার আর রাজকুমার কপোতাক্ষের মধ্যে শত্রুতার দেওয়াল তোলার চেষ্টা করেছে। এই সোনাল আমাকে মিথ্যে কথা বলেছে, আর এটা আমি কখনোই বরদাস্ত করব না। এর শাস্তি সোনাল আর চন্দ্রাবতী নিশ্চয়ই পাবে। সোনাল সোজা উত্তর দিল, আমি শাস্তি পেতে রাজি আছি মহারাজ, আমাকে শুলে চড়িয়ে দিন। কিন্তু এখন আপনি আর মহারানীমার কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ উনি আপনার এই নরক ছেড়ে চলে গেছেন। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের মনের মধ্যে যেন বাজ পড়ল। কি কি বললি তুই? ও ঝাঁপিয়ে পড়ে সোনালের কাঁধ ধরে পড়ল। কোথায় গেল বল, না হলে। কখনোই নয়, সোনাল নির্ভয়ে বলল, আমি কখনোই বলবো না মহারাজ। উনি কোথায় আপনি নিঃসন্দেহে আমাকে মেরে ফেলুন, কিন্তু এই কিন্নর সোনালের প্রাণের চেয়েও 1000 গুণ বেশি মূল্যবান মহারানী চন্দ্রাবতীর প্রাণ। হ্যাঁ। বীরেন্দ্র প্রতাপ তো কি করবে এখন বুঝতে পারছিল না। ও চাইলেও সোনালকে আঘাত করতে পারল না। ও এক দৃষ্টিতে ওকে রাগত ভাবে দেখতে থাকলো। তারপর দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চন্দ্রাবতীর ঘরে এগিয়ে গেল। কিন্তু শূন্য ঘরে চন্দ্রাবতী কোনো চিহ্নই দেখতে পেল না। চন্দ্রাবতী! ও পাগলের মতো চিৎকার করলো, কোথায় তুমি? সামনে এসো, তুমি বিশ্বাসঘাতক। আমাকে ঠকিয়েছো তুমি, আমি তোমাকে শাস্তি দেব, কোনো মতেই ছাড়বো না। বীরেন্দ্র প্রতাপের চিৎকার ওই শূন্য কক্ষে ধ্বনিত হতে থাকলো। ও পাগলের মতো এই কক্ষে চোখ বড় বড় করে দেখতে থাকলো। তারপর দুটো হাত দিয়ে মাথা ধরে বসে পড়ল। তুমি কি করে ফেললে চন্দ্রাবতী? ও বিড়বিড় করে বলল, এভাবে পালিয়ে তুমি আমার সন্দেহকে নিশ্চিত করে দিলে, কিন্তু কিন্তু আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না, তোমাকে ছাড়বো না আমি চন্দ্রাবতী। আমি যেখান থেকেই হোক তোমাকে খুঁজে পার করবই। ওদিকে রাজমাতা গার্গী নিজের ঘরেই ছিল, আর একটা খোলা বারান্দা থেকে এক দৃষ্টে বাইরে দেখছিল। ওর দাসী সবিতা ওর পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। রানীমহলে এতক্ষণ যা কিছু হয়েছিল সবকিছুর খবরাখবর ও পেয়ে গিয়েছিল। দেখলেন আপনি রাজমাতা? সবিতা চাপা গলায় বলল, রানীমহলের পাট রানীরাই নয়, রাজমহলের দাস দাসী কিন্নররাও এখন চন্দ্রাবতীর পক্ষে। এক সেনাপতিও সুমন্তকে আগেই সাবধান করে দিয়েছিল, আর সোনাল দ্রুত চন্দ্রাবতীকে রানীমহল থেকে উধাও করে দিয়েছে। রাজমাতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর চিন্তার স্বরে বলল, এই বিপদের আশঙ্কা আমি আগেই করে ফেলেছিলাম, বড় কুমারকে সচেতন করেছিলাম আমি, কিন্তু
ও কি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে জানে নাকি? এখন আমি ভয় পাচ্ছি ও শীঘ্রই বিক্রমগড়ে নিজের জায়গা না হারিয়ে ফেলে। সবিতা কিছু বলতে পারল না। গার্গী বারান্দা থেকে সরে গিয়ে নিজের ঘরে ঢুকে পালঙ্কে বসে পড়ল। কিন্তু চন্দ্রাবতী একা কিভাবে যেতে পারে? ও তো আহত ছিল, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গেছে। কে সে? আমার সন্দেহ তো অগ্নি সিংহের উপরেই হচ্ছে রাজমাতা, সবিতা দ্রুত বলল। কিন্তু আমি ওকে রানীমহলে আসতে যেতে তো দেখিনি। শুধুমাত্র সোনালি এই রহস্যটা জানে, কিন্তু ও এখন জেদে কঠিন হয়ে আছে। ও প্রাণ দিয়ে দিলেও মুখ খুলবে না। এটা জেনে আমার খুব ভালো লাগলো জানো, রাজমাতা ধীরে হেসে বলল। হ্যাঁ, সোনাল নিজের বিশ্বস্ততা পুরো সততার সঙ্গে পালন করছে, আর বিশ্বস্ত লোকদের আমি খুব সম্মান করি, যেমন তুমি। হ্যাঁ, এটা আপনার দয়া রাজমাতা, সবিতার মাথা নিচু করে বলল। তাছাড়াও বড় কুমার পুরো নগরে নিজের সৈন্য ছড়িয়ে দিয়েছে, চারিদিকে চন্দ্রাবতীর খোঁজ চলছে। নগরের এক একটি ঘরে চিরুনি তল্লাশি চলছে, খুব শিগগির ওকে পাওয়া যাবে। কিন্তু গার্গী এটা শুনে সন্তুষ্ট হলো না। ও একটু অস্থির হয়ে বলল, বড় কুমার আবারও ভুল করছে। নগরে কেউ চন্দ্রাবতীর বিষয়ে জানলেও বড় কুমারকে বলবেই না, উল্টে সবাই চন্দ্রাবতীকে সাবধান করে দেবে, ওকে সবাই রক্ষা করবে। ছাড়ো, চন্দ্রাবতী কার সঙ্গে গেছে আর ও এখন কোথায় আছে সেটা জানার অন্য একটা উপায় আছে আমার কাছে। রাজমাতার কথার অর্থ বুঝে সবিতা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যমুনা যাযাবরী, ও সব খবর নিয়ে নেবে। আমি এক্ষুনি ওকে কাজে লাগাচ্ছি। সবিতা উঠে যেতে গেল, কিন্তু তখনই গম্ভীর স্বর শোনা গেল গার্গীর। যমুনাকে বলবে আজ রাতে বড় কুমারের কাছে যেতে, আর ওর রাগ ঠান্ডা করতে। একথা শুনে সবিতার মুখের হাসি আরো গভীর হলো। ধীরে ধীরে রাত নেমে এলো। রাজমহল আর রানীমহলে প্রদীপ জ্বালানো শুরু হলো, কিন্তু এই আলোয় সেই আগের মতো উজ্জ্বলতা যেন নেই। এই আলোর উজ্জ্বলতাও যেন চন্দ্রাবতীর দুঃখে ম্লান হয়ে গিয়েছিল। চন্দ্রাবতীর অভাবে রাজমহল আর রানীমহল শূন্যতায় ভরে গিয়েছিল। সবার মনের মধ্যে একটা অস্থিরতা ছড়িয়েছিল। সব থেকে বেশি অস্থির তো ছিল বীরেন্দ্র প্রতাপ। ও নিজের সব সৈন্য, সব গুপ্তচরকে কাজে লাগিয়ে দিয়েছিল চন্দ্রাবতীকে খোঁজার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ও কোনো খবরই পায়নি। ও এখন নিজের ঘরে বসে একের পর এক সুরাভর্তি পেয়ালা শেষ করছিল। তুমি এরকম কেন করলে চন্দ্রাবতী? ও মনে মনে বলল, তোমার চরিত্র এতটা কলঙ্কিত হবে আমি কখনো ভাবিনি। এ আমার স্বপ্নেরও অতীত ছিল চন্দ্রা। আমি কত কষ্ট করে অগ্নি সিংকে সহ্য করছিলাম, এটা ভেবে যে ওর আর তোমার মধ্যে কেবলমাত্র মিত্রতার সম্পর্ক আছে। কিন্তু
কপোতাক্ষ তো আমার বন্ধু ছিল চন্দ্রা। তুমি ওকেই নিজের জালে ফাঁসিয়ে আমাকে ধ্বংস করতে চাইলে। আর তুমি তো নিজেকে খুব নির্ভীক ভাবো, তাই না? আমার সঙ্গে তাহলে সম্মুখ সমরে সসম্মান মোকাবিলা না করে এমন ভীতুর মতো পালিয়ে কেন গেলে তুমি? তখনই ওখানে একটা হালকা শব্দ হলো। বীরেন্দ্র প্রতাপ তাকিয়ে দেখে স্তম্ভিত হয়ে গেল। ওর সামনে যমুনা দাঁড়িয়েছিল, পরনে অত্যন্ত উত্তেজক পোশাক, যা দেখে মুনি ঋষিরও সংযম টলে যায়। বীরেন্দ্র প্রতাপ সবকিছু ভুলে ওকে অপলকে দেখতে থাকলো। তাড়াতাড়ি অন্যদিকে তাকিয়ে বলল, এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি এখন নিজের মধ্যে নেই। কিন্তু যমুনা মোহিনী হাসি হেসে ওর পাশে এসে বসল। যখন জানেনি আপনি আপনার মধ্যে নেই, তাহলে এত সুরা কেন পান করছেন? কেন মহারাজ, রেখে দিন না পেয়ালাটা। বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, অকারণে আমাকে রাগিও না। যদি কোনো দরকারি কাজ থাকে তো বলো, না হলে চলে যাও এখান থেকে। কিন্তু যমুনা উত্তেজক অঙ্গভঙ্গি করে বীরেন্দ্র প্রতাপের পাশে বসে পড়ল আর বলল, আমার স্পর্ধা ক্ষমা করবেন মহারাজ। আমি তো শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার বাবার রিয়াসত আমাকে দিয়ে আমার খুবই উপকার করেছেন। আমি এই ঋণ যদি কোনোভাবে শোধ করতে পারতাম। এ কথা বলে যমুনা নিজের ওড়না গা থেকে মাটিতে ফেলে দিল। বীরেন্দ্র প্রতাপের সামনে ওর নারী সৌন্দর্য আরো বিকশিত হলো। হতে পারে ও এখন ক্রোধান্বিত হয়ে বসেছিল, তবুও ওর অস্তিত্ব জুড়ে শুধু চন্দ্রাবতীই ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যেও ওর নারী লোলুপ বিলাসী সত্তা মাথা তুলে উঁকি মারতে শুরু করে দিল। কিন্তু হঠাৎ ও যমুনার মুখে চন্দ্রাবতীর মুখ দেখতে পেল। ঠক, বেঈমান! বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষতে পিষতে বলল। তারপর এক ঢোকেই পেয়ালা খালি করে দিল। শোন যা যাবরে! গভীর শ্বাস নিতে নিতে নিজেকে সামলে নিয়ে বীরেন্দ্র প্রতাপ হিংস্র পশুর মতো গর্জন করল। সদ্য সদ্য অনেক বড় আঘাত পেয়েছি আমি। এরপর আর না, আর তুই আমাকে এখনো চিনিস না। আমার মধ্যে কত জঙ্গলি পশু লুকিয়ে আছে। আমি তোকে শেষবার সাবধান করছি, এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে তোর পরিণতি চন্দ্রাবতীর থেকেও খারাপ হবে। একথা বলে নিজের সর্বশক্তি দিয়ে হাতের খালি পেয়ালা বিছানার সামনে টাঙানো চন্দ্রাবতীর ওই ছবির দিকে ছুঁড়ে মারল। তা দেখে ভিতর থেকে কেঁপে উঠল যমুনা। তাড়াতাড়ি মেঝে থেকে ওড়না তুলে নিয়ে গায়ে দিয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন যখন চন্দ্রাবতীর জ্ঞান ফিরল, তখন বিকেল হয়ে এসেছিল। নিজেকে একটা বড় ঘরের মধ্যে দেখতে পেল ও, যার জানালা দরজা বন্ধ ছিল। ওখানে শুধু একটা প্রদীপ জ্বলছিল। ও হড়বড় করে বিছানা থেকে উঠতে গেল। আরে না না, এটা কি করছো বাছা? ঘরের মধ্যে একজন বৃদ্ধার কণ্ঠস্বর শোনা গেল। চন্দ্রাবতী এদিক ওদিক দেখল। ওর বিছানার পাশে ওই বৃদ্ধা বসেছিল। সামনে অনেক জড়িবুটির পাহাড় জমেছিল, আর সেগুলো ছোট ছোট করে কাটছিল ওই বৃদ্ধা। কে 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 আপনি? চন্দ্রাবতী পুরো ঘরটা দেখে নিয়ে বলল। আর আর এই কোন জায়গা? ও অগ্নি, অগ্নি কোথায়? বৃদ্ধা চন্দ্রাবতীর দিকে না তাকিয়েই বলল, আরে এত প্রশ্ন একসঙ্গে কেন জিজ্ঞাসা করছিস মেয়ে?
এক একটা করে জিজ্ঞাসা কর, আমি একটু দেরিতেই বুঝি বাছা। তাছাড়াও আমি বুঝতে পারছি না এগুলোর মধ্যে সর্পগন্ধার শিকড়টা কোনটা। হ্যাঁ, এই তো, এই যে পেয়ে গেছি। চন্দ্রবতী ওকে অবাক হয়ে দেখতে থাকলো। বৃদ্ধা চন্দ্রবতীর দিকে তাকিয়ে হেসে বলল, আরে বাহ, খুব সুন্দর দেখতে তো তোকে, একেবারে কোনো রানী মহারানীর মতো। নে নে বাছা, তাড়াতাড়ি এখন এর রস পান করে নে বাছা। তোর সন্তানও এতটাই সুন্দর হবে আর শক্তিশালীও হবে বাছা। একথা বলে ওই বৃদ্ধা পাশে রাখা এক পেয়ালা ভর্তি রস হাতে নিয়ে চন্দ্রবতীর ঠোঁটের কাছে ধরল। দাঁড়ান, চন্দ্রবতী কঠিন হয়ে বলল, কে কে আপনি? আর অগ্নি কোথায়? বৃদ্ধা রেগে গিয়ে বলল, আরে অগ্নি এই কোন বোকা মেয়েকে তুলে এনেছে বলো তো? আরে তুই এত রাগ করিস কেন? তুই তো গর্ভবতী। নে নে, তাড়াতাড়ি এই রস পান করে নে। চন্দ্রবতী একথা শুনে একেবারে অবাক হয়ে গেল। সত্যি কি চন্দ্রবতী গর্ভবতী? বীরেন্দ্র প্রতাপ কি চন্দ্রবতীকে খুঁজে বার করতে পারবে? কি হবে যখন রাজমাতা আর বীরেন্দ্র প্রতাপ জানতে পারবে চন্দ্রবতীর গর্ভবতী হওয়ার খবর? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।